আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি পারভিন মিতু। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিবে শিক্ষার্থীরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া উপদেষ্টারা। শুক্রবার দুপুরে শুরু হওয়া বৈঠক চলে বিকেল নাগাদ। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। মন্ত্রণালয়গুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, হয়রানিমূলক আইন এবং মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন রিজওয়ানা হাসান। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন তারা। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। সব মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সমাজের প্রতিনিধি থাকবেন বলেও জানান নাহিদ ইসলাম। ছাত্রদের তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করা হলো নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে। প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও সেতু, খাদ্য ও কৃষি, রেল, তথ্য ও সম্প্রচার সহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এছাড়া সালাউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, আদিলুর রহমান খান শিল্প, তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, আফম ও খালিদ হোসেন ধর্ম, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। পরে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্ম যে দায়িত্ব দিয়েছে তার মর্যাদা রাখবেন তারা। সরকারের প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, হত্যা নির্যাতনের বিচার করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কার আনা। আতিকা রহমানের রিপোর্ট।
গণ অভ্যুত্থানের মাধ্যমে যাত্রা শুরু করা নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর দিনই শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11:30টায় শহীদ মিনারে শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি সেক্টরে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে। আমাদের অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। তরুণ দুই উপদেষ্টা জানালেন, রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন দেশ গঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এর আগে সকাল 9:50 সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকার প্রধান হিসেবে অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এর নিশ্চয়তা দেওয়া হয়। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ। গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়ে উভয় দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীনও। বাংলাদেশে শুরু হয়েছে নতুন দিন। রাজনৈতিক পট পরিবর্তনে এসেছে নতুন সরকার। নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ খবর ইতিবাচকভাবে সংবাদের শিরোনাম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায়। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বজুড়ে অনেক আগেই খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন ডক্টর ইউনূস, হয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবেও আবারও গুরুত্বের সাথে উঠে আসলেন সংবাদে। বিশ্ব গণমাধ্যমের সব সংবাদেই অভিজ্ঞ এই ব্যক্তির শান্তিতে নোবেল জয় এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তন ও বিশ্বজুড়ে তা ব্যাপকভাবে গ্রহণ করার বিষয়টি চোখে পড়ে। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, গরিবের ব্যাংকার নামে পরিচিত এই নোবেল জয়ীর লক্ষ্য থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ভয়েস অব আমেরিকা লিখেছে, দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার ইউনূসকে। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়েও কথা বলেছে গণমাধ্যমটি। মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা মওকুফ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে শান্তির আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। দ্বিতীয় এই বিজয়কে প্রশংসা করলেও সহিংসতাকে শত্রু হিসাবে অভিহিত করেছেন তিনি। শেখ হাসিনা শাসনের 15 বছর পর মিস্টার ইউনূসের এই শপথ গ্রহণকে নতুন অধ্যায় হিসাবে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম NDTV। ফারুক হোসেন, RTV। 4 দিনে পাল্টে গেছে দেশের থানাগুলোর দৃশ্যপট। পুলিশ নয়, এখন সাধারণ ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছে নিরাপদে কাজে ফেরার।
শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কাজে ফিরতে দেখা যায় পুলিশ সদস্যদের। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও থানায় গিয়ে অভয় দিচ্ছে পুলিশকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বনানী থানা সাধারণ শিক্ষার্থীরা অভয় দিচ্ছেন পুলিশ সদস্যদের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মন দিয়ে শুনছেন তাদের কথা, নিশ্চয়তা দিচ্ছেন জনগণের পুলিশ হয়ে ওঠার। আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ যেমনটা ছিল স্বাধীনতার উত্তর বা পরবর্তীতে জনগণের আস্থার স্থল, রাজনীতির কোনো প্রভাব মুক্তভাবে পুলিশ আমরা দায়িত্ব পালন করতে চাই। শুক্রবার রাজধানীর 50টির মধ্যে অর্ধেকের বেশি থানা আংশিকভাবে কাজ শুরু করে, তবে ইউনিফর্মে নয়, নিরাপত্তার কথা ভেবে সিভিল পোশাকে কাজে যোগ দিয়েছেন তারা। বনানীবাসীকে জানাতে চাই যে আমাদের যে থানার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। সবাইকে আহ্বান জানাবো তাদের যে কোনো আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় আসবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়। এ সময় তেজগাঁও বিভাগের ডিসিও উপস্থিত ছিলেন। তেজগাঁও ডিভিশনে আপনারা জানেন মোট 6টি থানা, তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, ইভেন এলাঙ্গুনিতে আমার যে অফিসটা, সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো। তবে হামলায় যেসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইচ্ছা থাকলেও সেসব থানায় এখনো কার্যক্রম শুরু করা যায়নি। তালা ঝুলতে দেখা যায় বেশ কয়েকটি ডিসি অফিসের কার্যালয়েও। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সুমন তানভীর, RTV, ঢাকা। দর্শক, সচল হতে শুরু করেছে রাজধানী থানাগুলো। এই মুহূর্তে শাহবাগ থানায় আছেন সহকর্মী রহমান বাদল, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। বাদল, আজ থেকে থানাগুলোতে কাজ শুরু হয়েছে আমরা জানি, তো সেখানে ব্যস্ততা কেমন দেখছেন, সেখানকার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে সেনাবাহিনী আসলে পাহারায় রয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি থানা রমনা জোনের মধ্যে। শাহবাগ যে মোড়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, ঠিক সেই চত্বর লাগোয়া এই থানাটি। এই জন্যই এই থানা সবসময় একটি আলাদা রকমের গুরুত্ব বহন করেছিল এবং নিরাপত্তার জন্য এটি একটি জরুরি বিষয় ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে থানাটিকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং আমরা 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ঘোষণা আছে, তার আগে থেকেই দেখেছি যে এখানে সেনাবাহিনীর অবস্থান ছিল এবং তারা এখানে অবস্থান নিয়ে এই থানার কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয় সেটি তারা করেছিলেন। আমরা একটু থানার ভিতরে যেতে চাই, কি অবস্থা, সব অফিসাররা আছে কিনা এবং কার্যক্রম কতটা শুরু হয়েছে সেটি আমরা একটু জানাতে চাই। আমরা যেটা জানতে পেরেছি যে খুব সীমিত সংখ্যক অফিসার এসেছেন এবং তাদেরকে দিয়ে আসলে এই থানার কার্যক্রম আপাতত চলমান রয়েছে। এখানে আমরা ডিউটি অফিসারকে দেখতে পাচ্ছি, ডিউটি অফিসার রয়েছেন এবং একেবারেই শুনশান নীরবতা বলা চলে এবং তেমন কোনো পুলিশ সদস্যদের আমরা দেখতে পাইনি। এখানে বা অন্য যে অফিসাররা তারা দেখতে পায়নি, জানাচ্ছিলেন যে অনেকে নামাজে গিয়েছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন এই ডেস্কগুলো মোটামুটি খালি রয়েছে। অফিসাররা আমাদেরকে জানিয়েছেন, সেকেন্ড অফিসারের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে সেবা প্রার্থী একেবারেই কম, এখন পর্যন্ত কোনো সেবা প্রার্থী আসেনি, কিন্তু যদিও থানার কার্যক্রম খুব সীমিত পরিসরে শুরু হয়েছে। তো এরকম অবস্থা এই রাজধানীর যে শাহবাগ থানা রয়েছে এটি সহ আশেপাশে যে থানাগুলো রয়েছে সেগুলোর অবস্থা একই রকম। আমরা এখানে সেকেন্ড অফিসারের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের থানার কার্যক্রমের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমরা স্বল্প পরিসরে আজকে থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের সকল অফিসার এবং ফোর্স থানায় হাজির হয়েছে সকাল 8টার ভিতরেই এবং আমরা আশা করি আমরা ব্যাপক পরিসরে জনবান্ধব পুলিশ হিসেবে আমাদের থানা এলাকায় ডিউটি করব। ধন্যবাদ আপনাকে। সাদিয়া, শুনছিলেন যে থানাগুলো একেবারেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে সেগুলো ছাড়া মোটামুটি সব থানায় ধীরে ধীরে তারা কার্যক্রম শুরু করছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। শুক্রবারও সারা দেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারও করছে তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থাপনা ও দেয়ালে লেখা নানা ধরনের স্লোগানও ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তরুণ প্রজন্ম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জুবায়ের রাজিনের রিপোর্ট।
টানা চতুর্থ দিনের মতো সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন সাধারণ শিক্ষার্থীরা। রংপুরে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তরুণরাই আমাদের দেশে স্বাধীনতা এনেছি, তো আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ড্রয়িং এবং আর্টের মাধ্যমে আমাদের চেতনাকে প্রকাশ করতে। এখানে আমাদের আবু সাইদ ভাইয়ের স্মরণে আমরা একটা ছবি আর্ট করছি ওনার। আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেইটার উপলক্ষে আমরা এই ওয়ালগুলোতে নতুন করে সুন্দর করে সাজায় লিখতেছি। সিরাজগঞ্জ পৌর এলাকা সহ বিভিন্ন উপজেলায় রাস্তায় কাজ করছেন আনসার সদস্যরা, পাশাপাশি দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা। ময়মনসিংহ আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন স্থাপনা বা দেয়াল লিখনে নানা ধরনের মন্তব্য ধুয়ে মুছে পরিষ্কারও করছে তারা। গাইবান্ধা সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র, রোভার, বিএনসিসি ও আনসার সদস্যরা। এতে সড়কে নেই কোনো যানজট। বান্দরবান পৌরসভা এলাকাতেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে তরুণরা। একই চিত্র দেখা গেছে নেত্রকোনাতেও। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তরুণ প্রজন্ম। সিলেট নগরীর দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নাম আর জাতীয় পতাকা আঁকছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুবায়ের রাজিন, RTV। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সকাল থেকে সড়কের মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে নতুন সরকারকে বরণ করে নিয়েছে সর্বস্তরের জনতা। এদিকে কেউ সিগন্যাল অমান্য করলেই বাধা দিচ্ছে তাদের। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। চালকদের মধ্যে কারো ট্রাফিক রুলস ভঙ্গ করার সুযোগ নেই। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগের পর নতুন করে পুলিশের কার্যক্রম শুরু করার নির্দেশনা এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। এক বিবৃতিতে এমনটা জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি জানান, এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। সর্বস্তরের সকল নাগরিকবৃন্দকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বলেও বিবৃতিতে জানান ফখরুল। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। উন্নয়ন অংশীদারি হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয় বলে জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। কোয়েন লুইস জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। The United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসির সহ সংগঠনের নেতাকর্মীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।
আওয়ামী দুঃশাসন দূর হওয়ার পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে সবজির দাম। ডজনে 15 টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। এদিকে রাজধানীর শান্তিনগর বাজারে চলা অভিযানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সেলিম মালিকের রিপোর্ট। আওয়ামী সরকারের সময়ে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা। মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাগামহীন হয়ে ওঠে নিত্যপণ্যের দাম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর বাজার দরে যেন পতন ঘটতে শুরু করেছে। কমেছে বেশ কিছু পণ্যের দাম। গত সপ্তাহে আমি করলা উস্তা ছিল 100 টাকা, 80 টাকা, এই সপ্তাহে 60 টাকা 70 টাকা কেজি। তারপর চিচিঙ্গা আছে 40 টাকা 50 টাকা, বেগুন গোলটা আছে 80 টাকা কেজি, আর লম্বা হলো আপনার 50 টাকা 40 টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে বাদামি ও সাদা ডিমের দাম ডজনে কমেছে 15 টাকা। লাল ডিম ছিল 160 টাকা, এখন হয়েছে 145 টাকা, অর্থাৎ লাল ডিমে 15 টাকা ডজনে কমছে। ডিমের আমদানি আছে না, চাঁদাবাজি এখনো আমি পাই নাই, আমরা পাই নাই। কমেছে মাছের দাম। ব্রয়লার মুরগিতে কমেছে 10 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা বেচছে, এই সপ্তাহে 170 টাকা। চিংড়ি মাছ নদীরটা আগে বেচছি 1500 টাকা কেজি, এখন বেচতেছি 1300 টাকা কেজি। এই বাইম মাছ 1200 টাকা কেজি বেচছি, অনেক বেচতেছি 1000। এই ইলিশ মাছ কেজি বেচছি 2200, এখন বেচতেছি 1700-1800। ক্রেতারা বলছেন বাজারকে বাগে আনতে সিন্ডিকেট ভাঙা জরুরি। বাজারের মূল্যবৃদ্ধির একটা মূল কারণ কিন্তু সিন্ডিকেট। যখন আমরা ক্ষেত খামার থেকে সবজিটা আসতে পথে তাকে যে পরিমাণ চাঁদাবাজি করতে হয়, এটা তো সে তার মূল্যের সঙ্গে যোগ করে ফেলে। তো এই সিন্ডিকেটটা ভাঙা খুব জরুরি। এবং যেসব সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক জানান, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাজার ব্যবস্থাপনা সংস্কারেও ভূমিকা রাখা উচিত শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে। আমরা সেই সত্যকে সত্য বলতে চাই, যেটা কালো ছিল সে কালোকে কালো বলেই আমরা সেটা দেখাবো। এইটাই আসলে আমাদের এই পরিবর্তন। সেলিম মালিক, RTV, ঢাকা। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানো জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্য। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদের মামলা প্রত্যাহার এবং যাদের অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিও জানান জওয়ানরা। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। 16 বছর পার হলেও লোমহর্ষকর বিডিআর বিদ্রোহের হয়নি কোনো সঠিক বিচার। আওয়ামী সরকার আমলে অন্যায় ক্ষমতার অপব্যবহার করে প্রায় 18,000 বিডিআর সদস্যকে চাকরিচ্যুতি করে আইনি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে শাহবাগে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্য। সেই সময় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবিও জানান তারা। 2009 সালে সেই পিলখানার ষড়যন্ত্রে 57 জন সেনা কর্মকর্তা ও বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যার কাণ্ডের কঠিন থেকে কঠিনতম বিচার দাবি করছি। সকল হত্যাকাণ্ডকে শনাক্ত করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে যেন জনগণের সম্মুখে তাদের মুখোশ উন্মোচন করা হয়। মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে যাদের জেলে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিও জানান জওয়ানরা। জেল জুলুমের অত্যাচার সহে বিভিন্ন মেয়াদে জেল থেকে বের হয়ে এখন মানবতার জীবন যাপন করছি। আমাদের প্রত্যেককে পুনরায় সুযোগ সুবিধা সহ বিজিবিতে বহন করে আমাদেরকে দেশ সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যে সমস্ত ভাইয়েরা মিথ্যা মামলায় জেলখানাতে সাজাপ্রাপ্ত অবস্থায় জীবন যাপন করছেন তাদেরকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানায়। কোটা সংস্কার আন্দোলনে সাইদ সহ যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান জওয়ানরা। ইকবাল অনিক, RTV, ঢাকা।
জামালপুর জেলা কারাগারে বন্দীদের বিদ্রোহ, দুই পক্ষের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। এ সময় জেলার কারারক্ষী ও বন্দী সহ আহত অন্তত 18 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে কারাগারের অভ্যন্তরে এই সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কারারক্ষীরা। রাতে সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় কারাগার। কারাধ্যক্ষ আবু ফাতা জানান, কয়েদিদের মধ্যে একটি অংশ পালিয়ে যেতে চাইলে অন্য আরেকটি পক্ষ তা মানতে চায়নি। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় স্থাপনা। তবে বন্দীদের কেউ পালাতে পারেনি। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ করেছে। দুপুর 2টার দিকে এই বিদ্রোহ শুরু হয়। এ সময় কারারক্ষীরা রাবার বুলেট ছুড়েন এবং ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হলে কারাগারে অবস্থান নেন সেনা সদস্যরা। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের শহীদ শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার সকালে হেলিকপ্টারে করে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবুনপুর গ্রামে যাবেন। এ সময় আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে কথা বলবেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরও দেখতে যাবেন বলে জানা গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গেল 16 জুলাই নিহত হন। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। কাউকে চাঁদা না দিতে রাজধানীর কারণ বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর কারণ বাজারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির ঢাকা তেজগাঁও থানা দক্ষিণ বিভাগের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদী। এ সময় তিনি কেউ চাঁদা দাবি করলে বিতরণকৃত লিফলেট দেয়া মোবাইল ফোন নম্বরে জানানোর আহ্বান করেন। পরে মিছিল করেন তারা। নতুন সরকার শপথ নিয়েছে, আমরা বিশ্বাস করি তারা প্রত্যেকটা জুলুম, অন্যায়, চাঁদাবাজ, এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, কোন চাঁদাবাজিকে ঠাঁই দিবেন না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, কারো কোনো সাহস নাই এখান থেকে কোনো চাঁদাবাজি করতে, কোনো টেন্ডারবাজি করতে। আমি ভবিষ্যতে সকল কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতা, সাধারণ জনতাকে, সাথীদেরকে নিয়ে আমরা যে কোনো চক্রান্ত আমরা নস্যাৎ করব ইনশাআল্লাহ। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।